নিকাবের অপমান, পর্দার অপমান। তার ভাই বউ নিয়ে গেছে, ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? বলছে এই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? নীল নদের পানি যেরকম নীল না, তেমনি ভাবে দাড়ি টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। মানুষ স্পিকার, যে মন্ত্রী লাভ চৌধুরী তিনি হিজাব নিয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করেন, তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জনাল সাইমা ম্যাডাম, তিনি নিজেও হিজাব পরেন। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে। বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই পদু হবে। সহজ কথা। জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, রোড অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, যিনি প্রতিমন্ত্রী মর্যাদায়, ডাক্তার জাহিদুর রহমান, জাহিদ টেক হিসাবে আপনারা সবাই চেনেন। আপনারা অলরেডি জেনে গেছেন তাকে ঘিরে একটা হুলস্থুল কাণ্ড পুরো উপমহাদেশ ব্যাপী, যেটা বাংলাদেশের জন্য লজ্জার এবং রহস্যজনক। পৃথিবীর ইতিহাসে কোন সরকার এত কম সময়ের মধ্যে এত অজনপ্রিয় এবং এত মাত্রায় ঘৃণিত হয় না, বিশ্ব রেকর্ড হয়ে গেছে। দর্শক শ্রোতা, সাদা সাদা দাড়ি থাকলে, গায়ে যদি লম্বা জামা থাকে, মাথায় যদি টুপি থাকে, তাইলে কি সে মুসলমান? তাইলে কি সে ইসলাম পন্থী? কি মনে করবেন আপনারা? না, মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে মুসলমান হয় না ভাই। যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না, বা যারা ইসলামী শরিয়া দেখলে যাদের গায়ে চুলকানি হয়, তাদের মাথায় টুপি থাকলেও মুখে দাড়ি থাকলেও তাদের মুসলমান বলা যায় না। যেমন একটা ঘটনা ঘটেছে গতকাল সংসদে। মনিরুল ইসলাম একজন এমপি, মুখে ধবধবা সাদা দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, দেখে মনে হয় এইমাত্র নাজিল হয়েছে আকাশ থেকে, ফেরেশতা অবতরণ হয়েছে। কিন্তু তার কথাবার্তায় পুরো টাটকা শয়তানের গন্ধ পাওয়া যায়, যার কারণে সোশ্যাল মিডিয়া তুমুল আকারে ছড়িয়ে পড়েছে তার বক্তব্যটা। সংসদে দাঁড়িয়ে হিজাব নিয়ে, নেকাব নিয়ে কিছু কথা বলেছে, আপত্তি জানিয়েছে, তাতে বোঝাই যায় তার হিজাব দেখলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, গায়ে জ্বালা শুরু হয়। জামাত ইসলামের দুজন এমপি, মহিলা এমপি, তারা বোরকা পরে, তারা হিজাব পরে, নেকাব পরে বক্তব্য দিয়েছে সংসদে। এখন তাদের দুজনকে কেন্দ্র করে এই মনিরুল ইসলাম বাজে ভাষায় বক্তব্য দিয়েছে যে তাদেরকে নাকি দেখতেই পায়নি। তোমার এত দেখার শখ কেন বুড়া বেটা? তোমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হ্যাঁ, তোমার এক পা কবরে চলে গেছে, তোমার এত দেখার শখ কেন? ভাল লাগে না তোমার? দেখতে মনে চায়? নিজের বউরে গিয়ে ভালো করে বেশি করে দেখো। আর একটা কথা বলেছে, সেটা আপনারা হয়তো শুনেছেন, এই মনিরুল ইসলাম, যে জামাত ইসলাম পারতে পারতে পরাই পেরেই গিয়েছিল, মানে বিজয়ী হয়ে গিয়েছিল, আল্লাহ তাদেরকে হারিয়ে দিয়েছে। আসলে দেখেন, সত্য কথাটা অবশেষে মুখ ফসকে হলেও বের করে দিয়েছে এই মনিরুল ইসলাম এমপি। পর্দা বিদ্বেষী, তাতে বোঝাই যায় ইসলাম বিদ্বেষী, যদিও মুখে দাঁড়িয়ে আছে। তো জামাত ইসলামকে আল্লাহ হারিয়ে দিয়েছে কাছাকাছি নিয়ে, তার মানে এটা বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা পেরেই গিয়েছিলা, তোমরা বিজয় হয়ে গিয়েছিলা, শেষ মুহূর্তে এসে তোমাদের হারিয়ে দেওয়া হয়েছে। সেটা তো সকলেই জানে, সাধারণ জনগণ। তো এক সাবজেক্ট এটা না, সাবজেক্ট হলো এইটা যে মুসলমানদের দেশে কেউ যদি মুসলিম বিদ্বেষী কথা বলে, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। পাশের দেশ ভারতে যদি কোনো মুসলমান হিন্দুদের বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বলে, দেখবেন মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালু করে দিবে। কে চালু করবে? নরেন্দ্র মোদী সরকার। এজন্যই চালু করবে যে ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, অথচ আমাদের মুসলমানদের দেশে, মুসলিম দেশে 90 থেকে 95% মুসলমান যে দেশে, সেখানে ইসলাম বিদ্বেষী কথা বলা হয়। সেটা না হয় বলতো যদি হিন্দুরা, তাইলে এইটা মাইনে নেওয়া যেত ভাই। সবচেয়ে আফসোস লাগে ওই সময় যে এইটা একজন মুসলমান বলে, তাও আবার কেমন মুসলমান? মুখে ধবধবা সাদা দাড়ি,
মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি বা জুব্বা, তাও আবার জাতীয় সংসদ পবিত্র একটা জায়গায় দাঁড়িয়ে। আফসোস আরেক জায়গায় সবচেয়ে বেশি লেগেছে, তিনি যখন হিজাবের বিরুদ্ধে কথা বললো, হিজাবকে নিয়ে টিটকারি করলো, হিজাবকে নিয়ে হাসি তামাশা করলো, তার সাথে সাথে তাদের সদস্যগুলো সবাই টেবিল থাপড়িয়ে তালি মারলো। তার মানে বোঝা গেল সে হিজাব নিয়ে উল্টাপাল্টা কথা বললো, ইসলামের বিদ্বেষে কথা বললো এবং তার সাথে সমর্থন জানিয়ে সবাই তালি মারলো, আনন্দিত হলো, খুশি হলো। এটা সবচেয়ে বেশি খারাপ লাগছে। তার মানে খারাপ জিনিসকে সমর্থন করা, খারাপ জিনিস যেটা অবৈধ জিনিসকে সমর্থন করা। দেখেন এই যে হিজাব পরছে, হিজাব করার কারণে এদের গায়ে আগুন জ্বলেছে এবং সে তার মত প্রকাশ করেছে, এইটা দেখে সবাই তালি মারলো। তার মানে বোঝা গেল সবাই হিজাব বিরোধী। বোঝেন নাই? আমি একটা কথা বললাম, আমাকে আপনারা বাহবা দিলেন, তালি দিলেন, তাহলে তো নিশ্চয়ই আমি যে কথাটা বলছি সেই কথাটা আপনার কাছে ভালো লাগছে। তো মনিরুল ইসলাম এমপি যেই কথাটা বলছে, সংসদে দাঁড়িয়ে হিজাবের বিরুদ্ধে কথা বলছে, হ্যাঁ, তাইলে তো বোঝা গেল সবাই যখন তালি দিয়েছে তার পক্ষের লোকজন, নিশ্চয়ই এই কথাটা তাদের কাছে ভালো লাগছে। তার মানে ওই পক্ষেও তারাও চায় না যে মানুষ হিজাব করে ঘুরে বেড়াক। অথচ ধর্ষণ হলে তখন কি হবে? যাই হোক দর্শক, কথা বাড়াইলে অনেক কথা মনে পড়বে, বেশি কথা বাড়াবো না। সবাইকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের এই ভিডিওর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, যিনি প্রতিমন্ত্রী মর্যাদায়, ডাক্তার জাহিদুর রহমান, জাহিদ টেক হিসাবে আপনারা সবাই চেনেন। আপনারা অলরেডি জেনে গেছেন তাকে ঘিরে একটা হুলস্থুল কাণ্ড পুরো উপমহাদেশ ব্যাপী, যেটা বাংলাদেশের জন্য লজ্জার এবং রহস্যজনক। এই ঘটনার অনেকটা পোস্টমর্টেম করব। দর্শক, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা এবং শেষ পর্যন্ত ফিরে এসেছেন। তো এটা কি, কেন বাধা? নানান জন নানান কথা বলছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী, তাকে এয়ারপোর্টে হয়রানি করে, তাকে প্রবেশে বাধা দেওয়া হয় এবং অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তিনি ফিরে আসেন। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাস্কর বিষয়, অপমানজনক বিষয়। তো প্রথমে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশকে ডুবালো তারেক সরকার, বিএনপি সরকার। কারণ ডাক্তার জাহেদ আমাদের অত্যন্ত কাছের বড় ভাই। একসময় আমরা পরস্পরের সহযোদ্ধা ছিলাম, একসাথে তথ্য বিনিময় করে কাজ করতাম, একই লাইনে কথা বলতাম। হ্যাঁ, এখন আমাদের মধ্যে ইখতিলাফ আছে, আমরা একে অপরের বিরুদ্ধে বলতে পারি। আমরা বলতে এখানে অ্যাজ এ হোল সবার কথা বলছি। যেমন পিনাকি ভট্টাচার্য, ডাক্তার জাহেদ, এরা মিউচুয়ালি কাজ করতো, ইনফরমেশন এক্সচেঞ্জ করতো, অনেক কিছু একসাথে করতো। কিন্তু এখন পিনাকি ভট্টাচার্য ডাক্তার জাহেদের একজন কঠোর সমালোচক, এটা হতে পারে। বাট দিন শেষে তিনি আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের আমরা সমালোচনা করি, বাট তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো আমার দেশের প্রতিনিধিত্ব করেন, আমার দেশের হর্তা সবকিছু তিনি। আমরা কোনো দাবি দেওয়া করলে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমরা তো তাকে মাননীয় বলি। এই যে বিরোধী দল সংসদে চিল্লাচিল্লি করে, কিন্তু দিন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু মাননীয় বলে, প্রধানমন্ত্রীকে কিন্তু মাননীয় বলে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য ডাক্তার জাহেদকে অপমান করা, বাংলাদেশকে অপমান করা, আমরাও লজ্জিত। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে খুশির বন্যা। এটা আমি মনে করি এই ঘটনার একটা তাৎপর্যপূর্ণ দিক এবং বিএনপি একটা শিক্ষা পেল। বাংলাদেশে খুশির বন্যা কেন? দেখেন, এই খবর ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, এই খবর বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে। সব জায়গায় দেখবেন যে মন্তব্যের ঘরে মানুষ খুশি, ভালো হয়েছে। দুইটা কারণে খুশি। প্রথম কথা হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক থাকুক, এটা বাংলাদেশের মানুষ চায় না, যদিও ভারতের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক থাকা উচিত। বাট বাংলাদেশের মানুষ ভারতের সাথে সম্পর্ক চায় না, খুশি যে সম্পর্ক যেন ভালো না। এটা আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল, তারাও চায় না যাতে সম্পর্ক ভালো না হোক। কিন্তু আসলে বাস্তবে একটা স্থিতিশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধার এবং ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক জরুরি, এটা বাস্তবসম্মত কথা। কিন্তু ইমোশনে হোক আর যে কারণে হোক, বাংলাদেশের মানুষ চায় যে ভারতের সাথে সম্পর্ক ভালো না হোক। বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ভারত বিরোধিতা যে তাদের রক্তে, এবং কোনো রাজনৈতিক দল যদি ভুল রাজনীতি না করে এবং তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে পারফেক্ট রাজনীতি করতে পারে, তাহলে তারা ডেফিনেটলি বাংলাদেশে ক্ষমতা যেতে পারবে। কিন্তু জামাত বারবার ভুল রাজনীতি করে, যার ফলে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শক্তি হওয়া সত্ত্বেও তারা ক্ষমতা যেতে পারছে না বা পারেনি। এই জন্য ভারত বিরোধিতা আগামী দিনের বাংলাদেশের রাজনীতি বড় ক্যাপিটাল। ডাক্তার জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধার ফলে বাংলাদেশে যে খুশির বন্যা, সেটা আরেকবার প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সুসম্পর্ক বা ভারতের সাথে সবকিছু স্বাভাবিক হইতে চায় না, ভারতকে সাইজ করতে চায়, সাহায্য করতে চায়। ইটস ভেরি নর্মাল, কারণ তারা সীমান্তে রাতের আধারে পুশিং করছে এবং বাংলাদেশের মানুষকে পাখির মতো প্রতিনিয়ত হত্যা করছে গুলি করে। তা মানুষ তো ক্ষুব্ধ থাকবেই, এবং আমাদেরকে পানিতে কষ্ট দিচ্ছে, এবং যখন পানি বেশি থাকে বৃষ্টির দিনে পানি ছেড়ে দিয়ে বন্যায় কষ্ট দিচ্ছে, বাংলাদেশের মানুষকে মারছে এভাবে পানির অভাবে এবং অতি পানিতে, বন্যায়। অর্থাৎ তাদের উপর ক্ষুব্ধ হওয়াটা একদম স্বাভাবিক। আরেকটা কারণে ক্ষুব্ধ যে ডাক্তার জাহেদ
তিনি একসময় ভারতের আধিপত্যবাদ আওয়ামী লীগ এর বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন, আমরা একসাথে কাজ করতাম। বাট এই ডাক্তার জাহেদ তিনি অতি সম্প্রতি এমন কথা বলেছেন যেটা শুনলে মনে হবে যে তিনি একদম পিওর ভারতের দালাল, এবং আমরা তাকে ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন। তার কথাবার্তা বা এগুলোর মধ্যে তার সেই পুরনো চিত্র ছিল না। বিএনপি তো ঐতিহাসিকভাবে যে রহমান এবং খালেদা জিয়ার দল, প্রচন্ড ভারত বিরোধী হওয়ার কথা, কিন্তু সেই বিএনপি তো এখন ওইরকম ভারত বিরোধী না। তো এরকম ডাক্তার জাহেদ সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হলেও তিনি সাম্প্রতিক ভারতের সাথে নতজানু টাইপের কথা বলেছেন। যদিও কথা সরকারের পক্ষ থেকে বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলেছেন, এটা তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, নট লাইক দ্যাট। সেখানে ডাক্তার জাহেদকে নিয়ে যে কথা হয়েছিল, তিনি যে বলেছিলেন সাংবাদিকদের এই গত সপ্তাহে যে পুশিন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, তারা এটা ইচ্ছে করে করছে না, বা এরকম একটা বিষয় বলেছিল। তো পুশিন ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাহলে আপনাকে ঢুকতে দেয়নি দিল্লিতে, এটাও তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা চুপ থাকি নাকি? তো ওই যে পুশিন ভারতের অভ্যন্তরীণ বিষয়, আরো ভারত সম্পর্কে আরো নানান কিছু কথা বলে, এবং আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই বক্তব্য দেওয়ার কারণে জনগণ প্রচন্ড ক্ষুব্ধ ডাক্তার জাহেদের প্রতি, যার ফলে ডাক্তার জাহেদকে যে অপমান করা হয়েছে মানুষ খুশির বন্যা। এবার আসেন যে ঘটনাটা কি। আসল কথা হচ্ছে যে এখানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে এটা হয়ে গেছে, তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছিল না, যার ফলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। তারপরে খুব অল্প সময়ের মধ্যে নাকি ভারত ভুল স্বীকার করে বলেছিল যে না স্যার আপনি আসেন। কিন্তু ডাক্তার জাহেদ রাগ হয়ে, তাকে হয়রানির কারণে তিনি ক্ষুব্ধ হয়ে তিনি অন্য বিমানে তিনি দেশে ফিরছেন, অন্য দেশ হয়ে। কিন্তু ঘটনা এটা না। প্রথম কথা হচ্ছে যে ডাক্তার জাহেদ প্রতিমন্ত্রী হয়েছেন এটা অনেকদিন হয়ে গেছে। এখানে পাসপোর্ট পেতে আমাদের মতো লোকই আমরা পাসপোর্ট পাই 7 দিনের মধ্যে। আমি সত্যি কথা বলি, আমি পাসপোর্ট 7 দিনও লাগে না। আমি আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আমি কয়েকদিনের মধ্যে আমি পাসপোর্ট পেয়ে যাই। তো সেখানে ডাক্তার জাহেদের পাসপোর্ট পেতে 3 দিনও লাগার কথা না, তাও ডিপ্লোম্যাটিক রেড পাসপোর্ট, এটা তো কোনো ব্যাপারই না স্পেশাল। তাহলে তিনি সাধারণ পাসপোর্টে গিয়েছেন, এটা বিশ্বাসযোগ্য কথা হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে মূল কথা হচ্ছে ডাক্তার জাহেদ, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, এরকম অনেকের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করা, ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করেছে, এর সাথে সাথে ইমিগ্রেশনের নিষেধাজ্ঞা আছে ভারত সফরের ক্ষেত্রে। তো ওইটাকে কাজে লাগিয়ে এখানে একটা পুরো বাংলাদেশ সরকারকে অপমান করলো। এই যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয় পুশিন বন্ধ করতে, চিঠির জবাব দেয় না। ওসমান হাদির শুটারের সাথে কথা বলতে কনসুলেট অ্যাক্সেস চায়, ভারত ভ্যালু দেয় না। ওইরকম বাংলাদেশ সরকারকে যে ভ্যালু দেয় না তার একটা প্রমাণ। একজন প্রতিমন্ত্রী সফরে যাবেন, সেখানে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার বা ওখানে যারা কূটনৈতিক কর্মকর্তা আছেন তারা সবাই উপস্থিত থাকে এবং তারা এগুলো সব আয়োজন করে। তো এখানে কূটনীতিকদের কোনো হয়রানি হয় না ভিআইপি গেট থেকে ঢুকে। সো বেনজির গ্রেপ্তার হয়েছে দুবাইয়ে বাংলাদেশের পুলিশের সবচেয়ে কুখ্যাত বদমাইশ এবং সন্ত্রাসী এবং ভারতীয় এজেন্ট প্রেতাত্মা এবং চরিত্রহীন যে পুলিশকে, বাংলাদেশের পুলিশকে দুলিশাত করে দিয়েছিল। এবং আজকের এই যে পুলিশের মাধ্যমে যে খুন খারাপি বা যত অন্যায় অবিচার মানে আপনার হয়েছে বাংলাদেশে, এই আপনার আওয়ামী লীগের সময় এবং শেখ হাসিনার ডান হাত বলে খেত এই লম্পট বেনজিরকে গ্রেফতার করেছে আপনার এই ইন্টারপোল গ্রেফতার করেছে দুবাইয়ে, অবভিয়াসলি অন দ্য রিকোয়েস্ট অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশিস লেডিস এন্ড জেন্টলম্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হবে, বিকজ তাদের আন্তরিকতা না থাকলে ইট উডন্ট বি পসিবল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং পুলিশের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকেও ধন্যবাদ দিই। মনে আছে আমি যখন আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড বলি, আমি জানেন তো আপনি সাবেক পুলিশের আইজিপি যিনি ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, ওনার ইন্টারভিউ নিয়েছিলাম আমি, মনে আছে আপনাদের? অফ দ্য রেকর্ড অনেক কথা বলেছিলেন বেনজিরের, শুধু এটুকু বললাম, এর চেয়ে বেশি আর বলবো না আমি। এই কুখ্যাত বদমাইশটা কি করেছে পুলিশে, এটা মানে আতঙ্কিত হওয়ার মতো ঘটনা। অনেক ঘটনা তারা প্রকাশ করে নাই, মানে পুলিশের যারা ইন্টারনাল রিপোর্টে তাদের ভিতরেই তারা সীমাবদ্ধ রেখেছে, অথবা গভর্নমেন্টের বিভিন্ন বাড়ি বা মানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টসের ভিতরেই তারা এগুলো মানে সীমাবদ্ধ রেখেছে লেডিস এন্ড জেন্টলম্যান। বাট বেনজির গ্রেপ্তার হয়েছে। এখানেই শেখ হাসিনার জন্য আতঙ্ক, ভারতীয় প্রেতাত্মাদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এখান থেকে শুরু। ওয়াই? বিকজ এক এক করে প্রত্যেকটাকে ইন্টারপোলের মাধ্যমে আমরা আপনার ধরে মানে বিচারের সম্মুখীন করতে হবে। কসাই আপনার এই যে কামাল, যেটা মানে আসাদুজ্জামান কামাল, তাকেও যে কোনভাবে, যদিও ভারতে আছে ইটস নট গোনা বি পসিবল, বাট যে কোনভাবে হোক না কেন, এবং শামীম উসমান আছে আমেরিকাতে, এই প্রত্যেকটা মাফিয়াকে ধরে নিয়ে আসতে হবে আমাদের সেফটির জন্য, আমাদের নতুন প্রজন্মের সেফটির জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য। কারণ কন্টিনিউয়াসলি এরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি শেখ হাসিনাকে যদি সম্ভব হয় তাকে ওইভাবে ধরে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এর বিকল্প বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুনি, লুটপাটকারী, বিশেষ করে খুনি, গুমকারী, বাংলাদেশকে ভারতের প্রেতাত্মা বানানোর যত ষড়যন্ত্রকারী যতটা আছে প্রত্যেকটাকে ধরে এভাবে নিয়ে আসা উচিত। আমি 2 দিন আসতে পারি নাই, আই ওয়াজ সুপার বিজি লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো একটা সবচেয়ে দুঃখজনক খবর আছে, মানে একের পর এক খবরগুলো বাংলাদেশের মানুষের জন্য, মানে সরকারের জন্য আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে ইট ইজ ব্যাড, বাট ফর দ্য লং রান অফ দ্য ইন্টারেস্ট অফ আ কান্ট্রি এন্ড ফর দ্য ন্যাশন, লেডিস এন্ড জেন্টলম্যান, it has a positive outcome and it is pretty pivotal. Let me tell you, বাংলাদেশের উপদেষ্টা, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা 2 দিন আগে যিনি বলেছিলেন ভারতের পুশিন ইচ্ছাকৃতভাবে নয়, আপনারা সবাই ক্ষুব্ধ হয়েছেন, আমি কথাই বলি নাই, আমার সময় ছিল না, টু বি অনেস্ট উইথ ইউ। আপনারা জানেন 2 দিন আমি লাইভে আসতে পারি নাই, এখন আসতাম না যদি গরম খবরগুলো না হতো আপনাদের সাথে মনের ভাবটা শেয়ার করার জন্য, কারণ আমি আসলে যাইতো একটা জায়গাতে। সো যে কোনো সময় ফারদিন আক্রমণ করে ফেলতে পারে এইসব। বাট এখন মানে আপনার ঘটনা হলো যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদ, যিনি যাকে সবাই বর্তমান সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি এই মুহূর্তে সরকারে, ডক্টর জাহিদ সাহেব, উনাকে ভারতে হেনস্থা করা হয়েছে এয়ারপোর্টে
ভারতে হেনস্থা করা হয়েছে এয়ারপোর্টে, এবং এই উনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে উনি না গিয়ে ইমিগ্রেশন পাস না করে উনাকে এতটা জিজ্ঞাসাবাদ তারা করেছে, উনি পাসপোর্ট চেয়ে নিয়ে এসে বাংলাদেশে উনি চলে এসেছেন। অর্থাৎ তাকে কিভাবে হেনস্থা করছে, একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ পদের একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত অফিস করা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তাকে তথ্য উপদেষ্টা, তাকে যেভাবে হেনস্থা করেছে, ধিক্কার দেয় ভারতীয় ইমিগ্রেশনকে, ধিক্কার দেয় ভারতীয় আপনার সরকারকে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে বুঝতে হবে, মানে আপনারা যারা ভারতের ওকালাতি করেন, দালালি করেন বসে বসে, আপনারা যারা জামাত নিধনে ব্যস্ত আছেন এখন এই মুহূর্তে, আপনারা ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের মতো মানে বর্তমানে বাস্তবায়ন করতে চান। আমি আবার বলছি, জামাত বিষয়ে আমার কথা আছে, আমি বলেছি, যা বলেছি আপনারা সবকিছু জানেন। কেন বলেছি? আমার মানে আমি বাংলাদেশের ভালোর জন্য আমি এগুলো বলেছি, নাম চেঞ্জ করার জন্য জামাতকে। এবং এই যে ব্যস্ততার এই যে কাজে জড়িত, এবং এখানে মনে করা হচ্ছে যে জামাতের ইসলামী ব্যাংক সবকিছু ডক্টর জাহিদ সাহেবের পরামর্শ অন্যতম। উনি মনে করেন যে উনি বামপন্থী মানুষ এবং উনি মানে এক ধরনের ওই লেভেলের আওয়ামী লীগ টাইপের মানুষ উনি, সুতরাং উনি মনে করেন আর কি, মানুষ মনে করে, এবং মারাত্মক সমালোচনার মুখে পড়েছেন ডক্টর জাহিদ, এবং সরকারের জন্য নট এ গুড সাইন। তার স্টেটমেন্টগুলো ইট ডাজন্ট হেল্প দ্য গভর্নমেন্ট এট অল, বা পার্টিকুলারলি প্রধানমন্ত্রীকে বা জিয়া পরিবারকে। আমি আপনাকে বলি, এখন উনার জন্য কি এটা দরকার ছিল? আমি মনে করি জাহিদ ভাই আপনার দরকার ছিল এটা। আপনার বুঝতে হবে ভারত কি জিনিস, এটা আপনার বোঝা উচিত ছিল। আপনি যে কয়েকদিন আগে বলেছেন পুশিন, ইচ্ছাকৃত হবে না, এটা আমাকে খুবই আঘাত করেছে। আমি খুবই মানে এক কথায় আমি বলতে, আমি আমার হৃদয় রক্তকরণ হয়েছে আপনার এই বক্তব্য শুনে। সমালোচনা করি নাই, কিন্তু এটা আপনি বলেছেন, আমি আতঙ্কিত হয়েছি আপনার এই বক্তব্যে। আজকে আপনি দেখেন, আপনি আশা করি ইউ জাস্ট লার্ন এ লেসন ফ্রম দিস ট্রিপ, এবং আপনি বুঝবেন ভারত কাকে বলে এবং কত প্রকার কি, এবং আপনারা ভারতের দুঃসাহস নাই আপনাদেরকে এই ধরনের হেনস্থা করে ভবিষ্যতে যদি কাজ করতে পারেন, এবং এই শিক্ষা থেকে যদি মানে সত্যিকার অর্থে যদি কোনো কাজ করতে পারেন। আমি আপনাদেরকে ক্লিপটা শুনেন আপনার মনোযোগ দিয়ে। দিস ইজ আনবিলিভেবল ঘটনা, এবং এই প্রথম একজন উপদেষ্টা পরিচিত সবার মানে ভারতীয় ইমিগ্রেশন এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাকে যেভাবে হেনস্থা করেছে, ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, বাকি যারা মানে বাংলাদেশি দেশপ্রেমিক তাদের অবস্থা কি হতে পারে। টেক এ লুক এট দ্যাট। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহিদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর Guys, you see that? This is a shame for Bangladesh. It is a shame. What a shame for the nation. What a shame for the government. What a shame for the Prime Minister. What a shame for the Prime Minister's office, ladies and gentlemen. This is unbelievable. And at the same time, it is unacceptable. Unacceptable whatsoever. এই ঘটনাগুলো আপনি কি প্রমাণ করে আপনারা বুঝেন, এবং এখন বর্তমানে যারা আছেন, এবং এই যে ভারতীয়, একটু আগে আমি বলেছিলাম যে একটা ভিডিও আমি টিকটকে দিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনার কোথায় মানে পিরোজপুরে আপনার মানে কালী মন্দিরে যে ঘটনা ঘটিয়েছে আপনার ওই যে প্রদীপ কুমার মানে আইচ, যে তার নিজের উপাসনালয়ে মানে ভাঙচুর এবং চুরি করে সেটা মুসলমানদের উপরে বাংলাদেশকে সাম্প্রদায়িক বানানোর জন্য যে চেষ্টা ভারত লিপ্ত আছে। এই মুহূর্তে ধরেন রংপুরে যে কি হচ্ছে, মন্দির হচ্ছে, কেন আমি এটা বিরোধিতা আমি মানে এই জায়গাতে মন্দির নির্মাণের বিরোধিতা করি। ওয়াই? বিকজ আমাদের চিকেন নেক একদম কাছাকাছি, এটা হবে রয়ের নাম্বার 1 স্টেশন, মানে আপনি যদি বলতে পারেন এটা, এবং এটা এই উদ্দেশ্যে এখানে করা হচ্ছে। 5% হিন্দু জনসংখ্যা, সেখানে কেন এই মন্দির করা হবে? এগুলো কিন্তু আমাদের রাজনীতিবিদরা 90% বুঝতে ব্যর্থ, যে কারণে আমরা সবচেয়ে বেশি পৃথিবীতে সেকেন্ড গাজা হওয়ার মতো যদি কোনো দেশ থেকে থাকে, যে কোনো সময় বাংলাদেশ হতে পারে। এটা আমি আপনাকে বারবার বলছি, এখন আমি আপনাদেরকে বলছি। ওয়াই? বিকজ আমরা যদি ঠিক মতো কাজ করতে পারতাম, আমাদের রাজনীতিবিদরা যদি মানে দালাল না হতো, মানে ভারতীয় দালাল না হতো, আমাদের এই অবস্থা কখনোই হতো না। আমি বারবার বলছি, ভারত ইজ ওয়ান অফ দি মোস্ট influential-less country. Yeah, influence-less country on this planet. But yet they claim they are the most powerful country on this planet. That's not true at all. তারা এটা সত্য নয়, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র তাদের ইনফ্লুয়েন্স এবং পাওয়ার আছে। দেড় ভাষায় গত ইন্টারিম গভর্নমেন্ট যে কাজগুলো করে গেছে, এগুলো যদি কন্টিনিউ করা যায়, ভারত বুঝতে মানে এটা মানে আপনার করতে হবে, তখন তো কোনো কিছু ঠিক ছিল না। একটা ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে দৌড়ের পরে রেখেছিল মোদী গভর্নমেন্টকে, এটা বাংলাদেশের ইতিহাসে মানে একটা মানে আপনার এই মানে অবিস্মরণীয় ঘটনা। যদিও যারা এটা জড়িত ছিলেন, এদের কাউকে ভারত মানে শান্তি থাকতে দেবে না, দৌড় মানে এদেরকে ডিসরাপ্ট করার চেষ্টা করবে এদের ডেইলি লাইফ। কিন্তু আমরা যদি এদেরকে রক্ষা করতে চাই, মনে রাখবেন দেশপ্রেমিক মানুষ যারা আপনার জন্য কাজ করে দেশের জন্য, এদেরকে আপনার প্রোটেক্ট দিতেই হবে, সে যে দলের হোক না কেন, যারা দেশকে মানে ডিফেন্ড করবে। কেননা যদি এটা সবসময় যদি এরা এভাবে মানে সবসময় মার খায় বা বিপদগ্রস্ত হয়, তাহলে আর দেশপ্রেমিক এবং দেশ রক্ষাতে কেউ আর কখনোই দাঁড়াবে না। এর জন্য এদেরকে রক্ষা করতে হবে, এটা সরকারের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সেকেন্ড সবচেয়ে ভালো মানে যে জিনিসটা হলো, আমি আবার বলছি, রংপুরের এই যে মন্দিরটা এখানে হচ্ছে, এটার ভারত এটা কিভাবে পারমিশন পেল? আই হ্যাভ নো আইডিয়া। আমি সরকারকে বলবো, আপনারা যেন সবচেয়ে বেশি হিন্দু মানুষ আছেন সেই ধরনের কোনো জায়গায় আরো বড় একটা মন্দির করে দেন, মানে ভারতীয় মানে হিন্দু ধর্মের আমার ভাই বোন যারা আছে বাংলাদেশে তাদের জন্য, নট এ প্রবলেম। বাট এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের যারা হিন্দু ধর্মের আছেন অলমোস্ট 90% তারা কোনো না কোনো ভাবে ভারত তাদের স্বপ্নে সবসময়, এটা করা যাবে না, এদেরকে ফিরিয়ে আনতে হবে এই জায়গা থেকে, এটা বাংলাদেশি বানাতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় ডেঞ্জারাস একটা মানে জায়গা আমাদের, আমরা এইখানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। তারা ঘুমান বাংলাদেশে খান, বাংলাদেশে চলাফেরা করেন, কিন্তু স্বপ্নে দেখেন বাংলাদেশ এভাবে ঘুমে স্বপ্নে দেখেন বাংলাদেশ ভারতের দখলে চলে গেছে, সারাদিন তারা স্বপ্নে দেখেন। এটা আমি না জেনে নয়, এটা আমি আমার অ্যাসেসমেন্ট থেকে আমি বলছি, এটা আগে ছিল না এভাবে।
এই আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই ধারণা হয়েছে এই দেশ ভারতের অধীনে যাওয়া দরকার এবং উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান ঘটেছে এই উত্থানটাই বাংলাদেশে লেগেছে, যেটা আমাদের রাজনীতিতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা কি পরিমাণ ক্ষতি করে গেছে এই দেশের, যদি লেখাপড়া করা কোনো মানুষ এবং সেন্সিবল মানুষ এবং জ্ঞানী মানুষ থাকে ঘুমাতে পারবেন না আপনি, ঘুমাতে পারবেন না আপনি। আর আপনার যদি সন্তান থাকে, আপনার যদি জেনারেশন থাকে, আপনি এদের চিন্তায় ঘুমাতে পারবেন না, এদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ এতটা ধ্বংস করে গেছে দেশটাকে, এতটা বিপদগ্রস্ত করে গেছে। আমি আবার বলছি, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত দেশ এই মুহূর্তে হলো বাংলাদেশ। এখনো দেশকে ডিফেন্ড করার মতো আমাদের সময় আছে, তবে আমাদের রাজনীতি এবং সরকার যদি সচেতন হয়। কারণ কিন্তু আমার আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, তাদের কমিটমেন্টটা কি এখনো। আমি বারবার আমরা বলছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, ইন্টারিম গভর্নমেন্ট বুঝেছে যে ভারত ইজ নট আ ফ্যাক্টর, ইটস দ্য যে দে ডোন্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স। তাদের অবস্থা ভয়াবহ অবস্থা, আরো ভয়াবহ অবস্থা হবে যেভাবে তারা ধর্মীয় মানে উত্তেজনা ভারতে আছে, যেভাবে যা চলছে বর্তমানে মোদী গভর্নমেন্টের। ভারত বিপদগ্রস্ত রাষ্ট্র হিসেবে খুব শীঘ্রই আবির্ভূত হবে, এটা আপনি নিশ্চিত আমি আপনাদেরকে বলতে পারি। কেন জানেন? এই বিগেস্ট রাষ্ট্রগুলোতে এই যে সিরিয়া, ইরাক এবং এই যে লিবিয়া, কিভাবে এরা এই যে হাউ ডিড দে আই মিন এই যে মানে 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 কলাপসড, মানে তারা কিভাবে মানে ভেঙে পড়লো, এটা আমাদেরকে এটা জানতে হবে যে তারা এই বড় বড় রাষ্ট্রগুলো ভেঙে পড়লো কিভাবে। ইন্টারনালি যখন গুত্রে মানে শিয়া সুনি এই মারামারি চলছিল এই দেশগুলোতে মানে অনেক দিন থেকে, একটা পর্যায়ে গিয়ে এই দেশগুলো মানে কলাপস হয়েছে। উই হ্যাভ টু ফাইন্ড আউট হাউ ডিড দে অ্যাচিভ অল অফ দিস স্টাফ। এটা আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে এটা মনোযোগ দিয়ে মানে রাখতে হবে। এখন আমি উৎফুল্ল এই আমার এই আপনার নিউজটা বেনজিরকে নিয়ে কত ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন, রাইট? বেনজিরকে নিয়ে কত ভিডিও আমরা বানিয়েছি, মনে নাই আপনাদের? বেনজিরের ঘটনা এক একটা ভিডিও তখন কি পরিমাণ ভাইরাল হতো আমাদের ফেসবুকে, যদিও ওগুলো নাই এখন মানে চ্যানেলগুলো। আপনি তার খবরটা এখন আমরা শুনে আসি, এটা ভালোর জন্য এবং আমাদের খুশি হওয়ার মতো খবর এটা। দর্শক, যেমনটি শুনছিলাম যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথাটি বলছিলেন যে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই পর্যায়ে আমরা আবারও আমাদের সহকর্মী মহিম মিজানের কাছে যেতে চাই। তিনি বলছিলেন যেমনটি যে তার কাছে থাকা তথ্যগুলো। মহিম মিজান, আমরা শুনছিলাম সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, এবার আপনার কাছে থাকা তথ্যগুলো শুনুন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।